রানাকে ওপরতলায় নিয়ে এসে ঘর দেখিয়ে দিয়েই চলে যায়নি লুবনা। ভেতরে ঢুকে রানার পেছনে দাঁড়িয়েছিল কিছুক্ষণ। খোলা সুটকেস থেকে জিনিসপত্র বের করে ওয়ার্ড্রোবে সাজাচ্ছিল রানা। থেমে থেমে এক আধটা প্রশ্ন করছিল মেয়েটা। বোঝাই যাচ্ছিল রানার আগমন ওর জীবনে বিরাট একটা ঘটনা। বাড়িতে ওর বয়সে আর কেউ নেই। স্কুল যাওয়া বন্ধ, মা তার নিজের রূপ যৌবন আর সোসাইটি নিয়ে ব্যস্ত। রানার জানা আছে এ ধরনের মায়েরা নিজের মেয়েকে প্রতিদ্বন্দ্বী বলে মনে করে। ওর ধারণা হলো মেয়েটা বোধহয় খুব একঘেয়ে জীবন। তা যদি হয় বিচ্ছিরি একটা ঝামেলা হয়ে দেখা দেবে লোকটা। বডিগার্ডকে স্রেফ রক্ষক বলে মনে করবে না, তার কাছ থেকে আরো বেশি কিছু আশা করবে, বন্ধুত্ব চাইবে। লুবনার প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশকে নিয়ে। এক কথায় জবাব দিয়েছিল রানা। অনেকদিন দেশে ফেরেনিও, কিন্তু তবু তাকে নিরুৎসাহিত করা যায়নি। বাংলাদেশের সীমা কি? ওটা কি ভারতের একটা অঙ্গরাজ্য? বাংলাদেশিরা কি খেতে ভালোবাসে? রয়্যাল বেঙ্গল টাইগার কত বড় হয়? বেশিরভাগ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছে রানা। তাতেও কাজ হচ্ছে না দেখে বলেছে, আমি এখন ক্লান্ত। অনেকক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে ঘাড় ফিরিয়ে তাকিয়ে রেখে চলে গেছে। হোলস্টারের তেল মাখানো শেষ করে তাতে বেরেটা ভরল রানা। খাটের স্ট্যান্ডে ঝুলিয়ে রাখলো সেটা। বাঁটটা বালিশের কাছাকাছি থাকলো। টেবিলের কাছে ফিরে এসে একটা রোড ম্যাপ খুলল। মিলান আর কোমর মাঝখানের রাস্তাটা দেখানো হয়েছে তাতে। কাজের টেকনিক্যাল দিকগুলো জেনে নিতে চায় রানা। গোটা ব্যাপারটাকে সামরিক দৃষ্টিতে দেখতে চেষ্টা করলো। একটা সম্পদকে রক্ষা করতে হবে তার। শক্তিশালী একটা শত্রু এটা দখল করতে চেষ্টা করতে পারে। তার সম্পদ ওরা দখল করার জন্য ঘাঁটিতে হামলা চালাতে পারে। তার মানে বাড়িতে, কিংবা ঘাঁটির বাইরে। হয় প্রায় যাওয়া হয় এমন কোনো ঠিকানায়, বা আসা যাওয়ার পথের মাঝখানে কোথাও। তার মানে স্কুলে অথবা রাস্তায়। ঠিক হয়েছে, সকালে বাড়ির ভেতর বার সব ঘুরিয়ে দেখানো হবে ওকে। আর লুবনা ওকে স্কুল দেখিয়ে আনবে। স্কুলের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট জানতে হবে ওকে। তবে ওর ধারণা কিডন্যাপ করার চেষ্টা করা হলে রাস্তায় কোথাও হবে। কাজেই কোনো ছক না রেখে যখন খুশি ইচ্ছে মতো রাস্তা বদল করে আসা যাওয়া করাটা জরুরি। ম্যাপ দেখে জানা গেল স্কুলে যাওয়ার জন্য কটি রাস্তা ব্যবহার করা সম্ভব। মার্জিনে কিছু নোট লিখল রানা। এরপর ওয়ার্ড্রোব থেকে সুটকেসটা নামালো ও। ভেতরে কাগজে মোড়া কয়েকটা বোতল রয়েছে। একটা গ্লাস খুঁজে নিয়ে তাতে খানিকটা হুইস্কি ঢাললো। ইজি চেয়ারে বসে খাচ্ছে রানা। রাত অনেক হলো। একসময় পুরো বোতলটাই খালি করলো ও। বিছানায় শুয়ে আকাশ পাতাল ভাবতে লাগলো। নতুন দায়িত্ব সম্পর্কে সংশয় কোনোভাবে মতে কাটাতে চায় না। জানো, লোকটাকে লুবনার পছন্দ হয়েছে। মাথা নাড়ল ভিটো। গভর্নেন্স থাকবে না তাতেই ও আত্মহারা। লোকটা যদি কাউন্ট ড্রাকুলাও হতো, তাও তাকে পছন্দ করতো। হুম, তুমি জানো না, বলল লরা। শুতে যাবার আগে লুবনার সাথে আমার কথা হয়েছে। জিজ্ঞেস করলাম, কি রে, তোর বডিগার্ড লোক কেমন? ঠোঁট উল্টে কি বললো জানো? বলল ভারী অহংকারী। তাহলে যে বললো পছন্দ হয়েছে ওর? তারপর আমি জিজ্ঞেস করলাম, অহংকারী বলছিস কেন? লুবনা বলল, আমার দিকে একবার ভালো করে তাকালোও না। দু একটা কথা জিজ্ঞেস করলাম, হুঁ হাঁ করে রয়ে গেল। এরপর আমি আর কিছু জিজ্ঞেস করিনি লুবনাকে, বলল লরা। লুবনা নিজেই বলল, লোকটা আসলে পাক্কা অভিনেতা। আমি ঘর থেকে বেরিয়ে এসে জানলার পর্দা একটু সরিয়ে তাকিয়ে থাকলাম। দেখি খানিক পর ঘাড় ঘুরিয়ে তাকালো। আমাকে না দেখে কেমন যেন স্লান হয়ে গেল চেহারা। চোখে অপরাধ অপরাধ ভাব। গম্ভীর না ছাই। আসলে প্রথম প্রথম তো একটু ডাঁট দেখাচ্ছে। সশব্দে হেসে উঠল ভিটো। তোমার মেয়েও তো দেখছি কম অভিনয় জানে না। কিন্তু আমি ভাবছি, এত থাকতে বডিগার্ডে চাকরি করতে এলো কেন? যেন নিজেকে জিজ্ঞেস করলো লরা। এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। রহস্য আবার কি থাকবে, বলল ভিটো। আজকাল ভালো একটা চাকরি পাওয়া খুব কঠিন। ওর কি বিয়ে হয়েছে? কোথাও বাড়ি ঘর আছে? কি জানি। ঘাপলা একটা নাতে কি পারে না, বলল লরা। কি যেন একটা ধরতে পারছি না। আত্মবিশ্বাসী লোক, সন্দেহ নেই। কিন্তু বেশি দিন হয়নি কোথাও একটা ধাক্কা খেয়েছে বলে মনে হয়। হয়তো কোনো মেয়ের ধোকা দিয়েছে। ভিটো হাসলো। মেয়েলি অনুমান, এর চেয়ে ভালো আর কি হবে? না, মাথা নাড়ল লড়া। আমারই ভুল। মেয়েটার ব্যাপার নয়, ওর ব্যক্তিত্বের একটা অংশ যেন হারিয়ে গেছে। যাই বলো, লোকটা আমাকে কৌতূহলী করে তুলছে। ভিটো খুশি আর তৃপ্ত। লড়ার লোকটার প্রতি আকৃষ্ট হবে এই আশঙ্কা তার নেই। স্ত্রীকে সে অনেক দিন থেকে চেনে। অনেক আগে এ ধরনের ভয় তাকে ছেড়ে গেছে। জানে পুরুষ মানুষ লড়ার একটা প্রিয় সাবজেক্ট। স্টাডি করতে পছন্দ করে। কে কোন প্রকৃতির মানুষ আবিষ্কার করতে ওর মজা লাগে। কিন্তু তুমি আমাকে বললে ও নাকি তোমাকে ভয় পাইয়ে দিয়েছে। হ্যাঁ, ভয় শব্দটা বোধহয় ভুল। এক অর্থে সত্যি একটা হুমকির মতো, বুনো একটা জানোয়ার।
কিন্তু পোষ মেনেছে। তবু এদের ব্যাপারে সাবধানে থাকতে হয়। আতনিদের অ্যালসেশিয়ান্টের কথা মনে আছে তোমার? 5 বছর থাকার পর খোদ মালিককে একদিন কামড়ে দিল। ও কুকুর নয়, লড়া। আমি শুধু একটা উদাহরণ দিলাম। লোকটার মনে কি যেন একটা আছে। ভেবো না আমি বিপদের আশঙ্কা করছি। হয়তো এটাই ওর ভঙ্গি। তবে ওর সম্পর্কে জানতে হবে আমাকে, ওর অতীত, স্বভাব, অনুভূতি সব। সামনের সিটে রানার পাশে বসেছে লুবনা। কথা বলতে নিষেধ করে দিয়েছে রানা। রাস্তার উপর নজর রাখতে হবে ওকে। একটু অবাকই হয়েছে লুবনা, কারণ মেইন কোমো মিলান রোডে হয়েছে ওরা। গাড়ি চালানো খুব সহজ, পথ ভুল হবার কোনো সম্ভাবনা নেই। কিন্তু রানার উদ্দেশ্য সহজে চোখে পড়ে না, অথচ বিপদ আসতে পারে এরকম জায়গাগুলো আবিষ্কার করা, যেখানে গাড়ির গতি কমাতে হবে বা বাঁক নিতে হবে, অথবা যেসব জায়গার কাছে পিঠে বিল্ডিং নেই। বেশ কয়েকটা স্পট আবিষ্কার করলো ও। ম্যাপে নোট করলো সেগুলো। 0.5 ঘন্টা পর শেষ বাঁকটা দেখলো লুবনা। কয়েক মিনিট পর স্কুলের গেটের সামনে থামলো গাড়ি। লাফ দিয়ে নেমে গিয়ে দেয়ালের সাথে আটকানো একটা পিতলের হাতল ধরে টানলো লুবনা। গাড়িতে বসে উঁচু পাঁচিল, পাঁচিলের মাথায় সার বর্ষাকৃতির লোহার পাত লক্ষ্য করলো রানা। দেখলো ভারী গেটের সামনে কোনো রকম আড়াল নেই। লুবনার চোখ বরাবর গেটের একটা শাটার খুলে গেল। ভেতর থেকে কেউ দেখলো ওকে, দু একটা কথা হলো। তারপর প্রৌঢ় এক দারোয়ান ধীরে ধীরে খুলে দিল গেট। হাত ঝাঁকিয়ে ইঙ্গিত করলো লুবনা। গেট পেরিয়ে এগুলো গাড়ি। গাড়ি নিয়ে তার পিছু নিল রানা। ভেতরে একটাই বিল্ডিং, হলুদ আর সবুজ লতা গাছে ঢাকা। চারপাশে প্রচুর ফাঁকা জায়গা পড়ে রয়েছে। শেডে গাড়ি থামিয়ে লুবনাকে অনুসরণ করলো রানা। আঙ্গুল দিয়ে এটা সেটা দেখালো লুবনা। খেলার মাঠ, মাঠকে ঘিরে থাকা রানিং ট্র্যাক, বিল্ডিংটার বাঁদিকে ছোট্ট একটা বাগান, বাউন্ডারি ওয়ালের কাছ থেকে যথেষ্ট দূরে। সুইমিং পুলও আছে, সেটা পিছন দিকে। চারিদিকে একবার ঘুরে দেখে স্কুল ভবনের সামনে চলে এলো ওরা। স্কুলের ভেতরটা মোটামুটি নিরাপদ লাগলো। সারা মুখে পবিত্র হাসি নিয়ে বয়স্ক এক মহিলা বেরিয়ে এলেন, সব চুল সাদা। ছুটে গিয়ে তার 2 গালে চুমু খেলো লুবনা। হাতে ধরে তাকে টেনে নিয়ে এলো রানার সামনে। ইনি সিনোরা মিডিয়াম, আমাদের হেডমিস্ট্রেস, রানাকে বলল সে। তারপর বৃদ্ধার দিকে ফিরল, চেহারায় উতলে ওঠা গর্ব। ও হাসান, আমার বডিগার্ড। মিস্টার হাসান, শুদ্ধ করে দিলেন হেডমিস্ট্রেস। মাথা নাড়ল লুবনা, হাত ঝাপটা দিয়ে কপাল থেকে চুল সরালো। ও আমাকে শুধু হাসান বলতে বলেছে। করমর্দন করলো ওরা। হেডমিস্ট্রেস ওদেরকে কফি খাওয়ার জন্য ভেতরে ডাকলেন। একবারে ওপরতলায় ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট রয়েছে ভদ্রমহিলার। অনেক আসবাবপত্র, কিন্তু সবই খুব হালকা। মেঝে ছাড়া প্রতিটি সমতল জায়গায় ফ্রেমে বাঁধানো গ্রুপ ফটোগ্রাফ রয়েছে। ছবিগুলো রানা দেখছে লক্ষ্য করে হেডমিস্ট্রেস বললেন, ওরা সবাই আমার ছেলে মেয়ে, কয়েকশো হবে। এখন ওরা বড় হয়ে গিয়েছে, কিন্তু আমার কাছে চিরকাল ওরা খোকাখুকুই থাকবে। পরিবেশটা খুব ভালো লাগলো রানার। স্কুল যে এত ঘরোয়া হতে পারে ভাবা যায় না। আসতে না পেরে অস্থির হয়ে উঠছিল লুবনা, কারণটা বোঝা গেল। মধ্যবয়সী এক মেয়ে লোক রূপালী একটা ট্রে নিয়ে এলো। হেডমিস্ট্রেস নিজের হাতে পট থেকে কাপে কফি ঢেলে পরিবেশন করলেন। লুবনার সাথে আলাপ করছেন তিনি। তারপর রানাকে অবহেলা করে মনে অবহেলা করা হচ্ছে মনে করে ফিরলেন ওর দিকে। এ ধরনের কাজ অনেকদিন ধরে আছেন আপনি, মিস্টার হাসান? বডিগার্ড কখনো ছিলাম না, বলল রানা, কিন্তু যুদ্ধের অভিজ্ঞতা আছে। বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেললেন। কি দিনকাল পড়েছে। আমারও 2টো মেয়ে কিডন্যাপ হয়েছিল এখান থেকে না। ওরা আহত হয়নি, আবার স্বাভাবিক হতে অনেক সময় লেগেছে ওদের। লুবনার হাঁটুতে হাত রাখলেন তিনি। আমাদের লুবনাকে দেখবেন আপনি, ও স্কুলে আসবে শুনে আমি খুব খুশি হয়েছি। আর কদিন বাড়িতে থাকলে দম আটকে মরেই যেতাম, বলল লুবনা। বন্দি জীবনের বর্ণনা দিল সবিস্তারে। আপন মনে বকবক করে চলছে লুবনা। হাসি মুখে শুনছেন বৃদ্ধা। একটা দুটো কথা যোগ করছেন তিনিও। গোটা পরিবেশটা চমৎকার লাগলো রানার কাছে। কেমন যেন শান্তি রয়েছে মহিলার মধ্যে। মিনিট কয়েক পর রানার সাথে লুবনার চোখাচোখি হলো। দুজন একসাথে উঠে দাঁড়ালো ওরা। গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ওদের সাথে হেডমিস্ট্রেস এলেন। আপনি ইটালিয়ান নন, বললেন তিনি। ও বাংলাদেশি, দেশটা 9 মাস যুদ্ধ করে স্বাধীন হয়েছে, বলে উঠল লুবনা। সে যুদ্ধে হাসানও ছিল। অবাক হয়ে গেল রানা। এসব লুবনা জানলো কিভাবে? দেখলো আর চোখে ওর দিকে তাকিয়ে ওর প্রতিক্রিয়া উপভোগ করছে লুবনা, মুচকি মুচকি হাসছে। সাথে সাথে চেহারা গম্ভীর করে ফেলল রানা। আপনি এত ভালো ইটালিয়ান বলেন, নিশ্চয়ই নেপলসে শিখেছেন?
হ্যাঁ, একজন নিয়াপলিটনের কাছে। তাই তো বলি, সন্তুষ্ট দেখালো তাকে। স্কুল ভবনের পেছন দিকের একটা দরজা দেখলেন তিনি। ওটা কিচেন, ছেলে মেয়েদের আমরা ঠিক সময় পাঠিয়ে দিতে চেষ্টা করি। তবু যদি আপনাকে অপেক্ষা করতে হয়, মেয়েটকে বললেই কফি পাবেন। বিষণ্ণ হাসি দেখা দিল তার ঠোঁটে। এখন তো বেশ অনেকের সাথে বডিগার্ড আসছে। রানা ধন্যবাদ জানালো। লুবনা তার গালে চুমু খেলো। ফেরার সময় অন্য রাস্তা ধরল রানা। লুবনাকে এবারও কথা বলতে নিষেধ করলো। কিছুক্ষণ চুপ করে থাকলো সে, কিন্তু স্কুল হেডমিস্ট্রেসকে দেখার পর উত্তেজিত হয়ে আছে। বারবার আর চোখে তাকাচ্ছে রানার দিকে। এক সময় নিজেকে সামলাতে পারলো না, জিজ্ঞেস করলো, স্কুল তোমার কেমন লাগতো হাসান? ভালো না। ওমা, সে কি? বিস্ফোরিত চোখে তাকালো লুবনা। কেন? তুমি বুঝি পড়া পারতে না? রানা চুপ। ভাবলো উত্তর না পেলে হয়তো দমে যাবে। হাসান, এটা কি তোমার ডাকনাম? না। সেটা কি সেটা? নেই। এবার লুবনা কোনো রকম বিস্ময় প্রকাশ করলো না। স্কুল তোমার ভালো লাগতো না, তার মানে তুমি কি খুব অসুখী ছিলে না? বিরক্তি চেপে শব্দ করে নিঃশ্বাস ছাড়ল রানা। সুখী হওয়াটা মনের একটা অবস্থা। ব্যাপারটা আমি কখনো পাত্তা দেইনি। স্টিয়ারিং হুইল ধরা রানার হাতের দিকে চোখ আটকে গেল লুবনার। শুকনো কাটা দাগটা ওকে যেন জাদু করেছে। হঠাৎ হঠাৎ হাত বাড়িয়ে দাগটা ছুঁল সে। কি করে হলো এটা? ঝাঁকি খেয়ে সরে গেল রানা। তীক্ষ্ণ স্বরে বলল, গাড়ি চালাবার সময় আমাকে ছোবে না। কয়েক মুহূর্ত পর সিদ্ধান্তে পৌঁছলো, এখনই ফয়সালা হয়ে যাওয়া দরকার। আর শোনো, সারাক্ষণ বকবক করবে না। আমি গল্প করার জন্য আসিনি, আমার সব কথা তোমার জানার দরকার নেই। বিপদ হলে তোমাকে আমি রক্ষা করব, ব্যাস। সুরটা রুক্ষ চাবুকের মতো আঘাত করলো লুবনাকে। কয়েক সেকেন্ড নানার দিকে তাকিয়ে থাকলো লুবনা, তারপর সরে গিয়ে যতটা সম্ভব জানালায় ঘেঁষে বসলো। ঘাড় ফিরিয়ে একবার তাকালো রানা। সরাসরি রাস্তার দিকে তাকিয়ে আছে লুবনা। চোখ দুটো পরস্পরের সাথে শক্তভাবে চেপে আছে, চিবুক কাঁপছে। আর দয়া করে কাঁদতে শুরু করো না, ঝাঁঝের সাথে বলল রানা। কে জানে নিজের উপর রেগে গেছে ও। নিস্তব্ধতা অস্বস্তিকর হয়ে উঠলে নিজের উপর রাগ আরও বাড়ল রানার। আমি একটা দায়িত্ব নিয়েছি, সেদিকে আমার মনোযোগ থাকতে হবে। কেউ যদি সারাক্ষণ কানের কাছে বকবক করে তাহলে কি আর হয়? স্টিয়ারিং হুইল থেকে একটা হাত তুলে বাইরেটা দেখালো। সম্ভব অসম্ভব সব রকম জগৎ রয়েছে ওখানে, সব রকম। সুখী আর অসুখী। ওখানে শুধু এই দুদল লোক বাস করছে না, খারাপ মানুষও আছে। খারাপ কিছুও ঘটতে পারে। বড় হও, তখন বুঝবে। এখন আর আমি ছোট নই। দপ করে উঠল লুবনা। আমিও জানি খারাপ কিছু ঘটতে পারে। এমন কিছু অন্যায় করে নিয়ে এত কথা শুনতে হবে আমাকে। আর জেনে রাখো, আমি কাঁদছি না। ওই বয়সটা আমি পেরিয়ে এসেছি। কিন্তু লুবনার চোখে পানি ছলছল করছে, যদিও রানার দিকে স্থির হয়ে আছে তার অগ্নিদৃষ্টি। রাস্তার পাশে গাড়ি সরিয়ে আনলো রানা। থামলো, চিন্তা করছো। নিস্তব্ধতার মাঝখানে শুধু লুবনার নাক টানার আওয়াজ শোনা গেল। শোনো, এক সময় বলল রানা, আমি আসলে এরকমই, দরকার ছাড়া কথা বলি না, কেউ বললে বিরক্ত হই। এটা তোমাকে বুঝতে হবে, আর তা না হলে তোমার বাবাকে বলে আরেকজন লোকের ব্যবস্থা করো। নাক টানার আওয়াজ থেমে গেল। স্থির হয়ে বসে আছে, সরাসরি সামনে তাকিয়ে। আচমকা দরজা খুলে গাড়ি থেকে নেমে গেল সে। তারপর পিছনের দরজা খুলে ব্যাক সিটে উঠল। বলল, আপনি আমাকে এখন বাড়ির দিকে নিয়ে যেতে পারেন মিস্টার ইমরুল হাসান। মিস্টারের উপর খুব জোর দিল সে। ঘাড় ফিরে তার দিকে তাকালো রানা। ওর দিকে তাকাবে না লুবনা। পিঠ সোজা করে বসে থাকলো। রাগে নাকের ফুটো দুটো কাঁপছে। গাড়ি ছাড়লো রানা। মন একটু খারাপ হয়ে গেছে। মেয়েটাকে আঘাত দিতে চায়নি ও। কিন্তু ওর খেলার সাথী হবার জন্য চাকরিটা নেয়নি সে। কথাগুলো একসময় না একসময় বলতেই হতো। ওর মা বাবার বোঝা উচিত ওর এখন একজন বন্ধু দরকার। রবিবার ডিনারের পর নিজের ঘরে বসে বই পড়ছে রানা। দরজায় নক হলো। শরীরটা ভালো লাগছে না। আগের রাতে একটু বেশি মদ খেয়ে ফেলেছিল। প্রায় সারাদিন ঘর থেকে বের হয়নি। ধরে নিয়েছিল লড়া বা ভিটো কেউ একজন আসবে। লড়া। জানতে এলাম যা যা দরকার সব আপনি পেয়েছেন কিনা। দোরগোড়ায় দাঁড়িয়ে থেকে বলল সে। হাতের বই টেবিলে নামিয়ে রাখলো রানা। না, আর কিছু আমার দরকার নেই। ঘরের চারিদিকে চোখ বুলালো লড়া। খাবার ঠিক আছে তো? আতিয়া বলছিল সারাদিন প্রায় না খেয়ে আছেন আপনি। রান্না খুবই ভালো, শরীর একটু খারাপ ছিল। আমি এখন ভালো আছি। ঘরের ভিতর ঢুকলো লড়া। আপনার সাথে কিছু কথা ছিল। চেয়ার খালি করে দিয়ে বিছানায় বসলো রানা। এগিয়ে এলো লড়া। তার হাঁটার ভঙ্গি ভালো লাগলো রানার, নর্তকীর মতো সাবলীল, যেন বাতাসে ভেসে এলো। চেয়ারে বসে পায়ের উপর পা তুলে দিল সে। তার হাঁটু পর্যন্ত ঢাকা আছে মোজায়। গায়ের রঙের সাথে মিশে গেছে। ভালো করে লক্ষ্য না করলে বোঝাই যায় না মোজা পড়ে আছে।
লুবনা কি আপনাকে খুব বিরক্ত করছে? হঠাৎ জানতে চাইল লরা। ওকে বুঝতে হবে যে আমি নতুন কোনো খেলনা নই, স্পষ্ট করে বলল রানা। মৃদু হাসি দেখা দিল লরার ঠোঁটে। একটু উত্তেজনা তো থাকবেই, বডিগার্ড পেয়েছে, আবার স্কুলে যাচ্ছে, মাস কয়েক খুব একঘেয়ে সময় কেটেছে ওর। আপনি যদি একটু শুয়ে নেন খুব ভালো হয়। কিন্তু আমাকে রাখা হয়েছে ওর নিরাপত্তার দিকটা দেখার জন্য, ওকে সঙ্গ দেওয়ার জন্য নয়। সায় দিয়ে ছোট্ট করে মাথা ঝাঁকালো লরা। ওকে কিছু বলেছেন নাকি? আমাকে তো কিছু বলবে না, কিন্তু কাল রাতে খুব চুপচাপ দেখলাম। ওকে মনে হলো রাগ করেছে। বিছানা থেকে নেমে জানলার সামনে গিয়ে দাঁড়ালো রানা। দেখুন, আমাকে দিয়ে বোধহয় হবে না, আমি ঠিক সামাজিক লোক নই। আপনার স্বামীকে অন্য কোনো মানুষকে দেখতে বলুন। লরার দিকে ফিরল রানা, দেখলো এদিক ওদিকে মাথা নাড়ছে। না, আপনার কথাই ঠিক, আপনি শুধু নিরাপত্তার দিকটা দেখবেন, আর তাতেই আমরা খুশি। হোলস্টারে ভরা পিস্তলটা তার দৃষ্টি কেড়ে নিল। খাটের স্ট্যান্ডের সাথে ঝুলছে ওটা। আপনার সাথে আর্মস আছে তা তো জানতাম না, হাসলো সে। জানি বোকার মতো হয়ে গেল কথাটা, কিন্তু ছোট্ট একটা জিনিস গোটা গোটা ব্যাপারটাকে কি রকম সিরিয়াস করে তুলেছে। রানা কিছু বলল না। আমি ভেবেছিলাম কারাতে বা ওই ধরনের কিছু এক্সপার্ট হবেন আপনি। হঠাৎ হাসানের ব্যাকগ্রাউন্ড মনে পড়ে গেল তার। আনআর্মড কমব্যাট, তাই না? আপনি তো একজন ইনস্ট্রাক্টর ছিলেন। হ্যাঁ, বলল রানা। তবে অনেক সময় আর্ম কমব্যাটের বিকল্প হয় না। পিস্তলটা হাতের কাছে থাকা ভালো, ব্যবহার করতে হোক বা না হোক। কথাটা ভাবলো লড়া, কিন্তু দরকার পড়লে ব্যবহার করবেন, তাই না? লুবনা যদি বিপদে পড়ে? অবশ্যই। লড়ার কৌতূহল টের পেয়ে গেল রানা, বুঝলো এরপর কি আসছে। আপনি তো যোদ্ধা ছিলেন, আর যুদ্ধ মানে মানুষ মারার প্রতিযোগিতা। তা মানে কত লোককে মারতে হয়েছে আপনার? কাঁধ ঝাঁকালো রানা। রানার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে লরা। আমি তো কল্পনাই করতে পারি না। যুদ্ধের সময় অবশ্য দূর থেকে গুলি করে মানুষ মারা হয়, কিন্তু কাছ থেকে সামনে দাঁড়িয়ে কাউকে মারা নিশ্চয়ই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। অভ্যেস হয়ে যায়, আর এই অভ্যেসটা যার হয়ে গেছে, সে কিভাবে একটা নাবালিকা মেয়েকে সঙ্গ দেবে বলেন তো? হেসে উঠল লরা। আমি এই জন্য খুশি যে লুবনার বডিগার্ড মোমের পুতুল নয়। হঠাৎ করে অন্য প্রসঙ্গে চলে গেল সে। নিচে একটা অতিরিক্ত টুইট বানাচ্ছে, আথিয়াকে বলবো নিয়ে এসে দেবে আপনাকে। গান আপনার ভালো লাগে? কিছু কিছু গান। কি ধরনের? দেশি আর কান্ট্রি সংস। দেশি মানে কি রবীন্দ্রসঙ্গীত? সরাসরি তাকালো না। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত। কিন্তু আপনি জানেন কিভাবে? আমি না, আমার স্বামী। উঠে দাঁড়ালো লড়া। এশিয়াতে তোকে প্রায় যেতে হয়, একবার নাকি ঢাকাতেও গেছে। কোথাও গেলে কোনো খবর জানতে আর বাকি রাখে না ও। সেদিন দেখি লুবনার কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে বাংলাদেশের সব সম্পর্কে সব জেনে নিচ্ছে। কিন্তু রবীন্দ্রসঙ্গীত বা কান্ট্রি ক্যাসেট তো নেই আমাদের। দরজার কাছে পৌঁছে ঘুরল সে। তবে মিলানে নিশ্চয়ই পাওয়া যাবে। কাল আমরা যাচ্ছি ওখানে, লাঞ্চ আছে। রানাকে আরো ক সেকেন্ড দেখলো লড়া, তারপর আপন মনে কাজ ঝাঁকলো, বলল ঠিক আছে, লুবনাকে আমি বলে দেবো। আসলে আমাদের আরো ছেলে মেয়ে থাকলে ভালো হতো। বেচারি একেবারে একা পড়ে গেছে। লড়া বিদায় হতে চেয়ারে বসে বইটা তুলে নিল রানা, কিন্তু পড়ায় আর মন বসলো না। ওয়ার্ড্রপ খুলে সুটকেস থেকে একটা বোতল বের করলো। আউন্স দুয়েক হুইস্কি খেয়ে আবার বইটা নিয়ে চেষ্টা করলো রানা, কিন্তু কাজ হলো না। লড়াই এসে গোলমাল করে দিয়ে গেছে। অমোঘ মহিলার রূপের টান। আড়াইটার দিকে বেরিয়ে আসবো, বলল লড়া। রেস্তোরাঁর পাশে সরু গলিটা দেখালো সে। ওখানে পার্ক করবেন আপনি। মাথা ঝাঁকালো রানা, বলল পুলিশ যদি আমাকে সরিয়ে দেয়, একটা চক্কর দিয়ে আবার ফিরে আসবো। আপনি মোড়ে দাঁড়িয়ে থাকবেন। গাড়ি থেকে নেমে রাস্তা পেরোলো লড়া। হাত ঘড়ি দেখলো রানা, 2 ঘন্টা কাটাতে হবে। মা আর মেয়েকে ব্যাক সিটে নিয়ে সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়েছে রানা। গাড়িতে উঠে লড়া ওকে বলল, 2 in 1 আথিয়াকে দেওয়া হয়েছে। স্কুলে যাবার পথে আর কোনো কথা হয়নি। সারাটা পথ অত্যন্ত যত্নের সাথে রানাকে এড়িয়ে গেছে লুবনা। স্কুলের গেটের বাইরে ইউনিফর্ম পরা একজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে ছিল। গাড়ি থামাতে জানলা দিয়ে উঁকি দিল সে। লড়া তাকে হাসানের পরিচয় জানালো। কয়েক মুহূর্ত রানাকে দেখলো গার্ড, চেহারাটা
সিটিতে গেঁথে নিল। একটু ফাঁক করা গেছিল গেট। লুবনা নামতে যাচ্ছে দেখি দ্রুত বাধা দিল রানা। নড়বে না। গাড়ি থেকে নেমে গার্ডকে পাশ কাটালো রানা। গেটের ভেতর ভালো করে দেখলো, সন্তুষ্ট হয়ে ফিরে এলো ও। গাড়ির পেছনের দরজা খুলে ইঙ্গিতে নামতে বলল লুবনাকে। মাকে চুমু খেয়ে লাফ দিয়ে নামলো লুবনা। রান্নার পাশ ঘেঁষে যাবার সময় সোজা নাক বরাবর তাকিয়ে থাকলো, যেন ওর অস্তিত্ব পর্যন্ত স্বীকার করতে চায় না। গার্ড লোকটা কঠিন দৃষ্টিতে তাকিয়ে থাকলো রানার দিকে, কিন্তু কিচ্ছু বলল না। ড্রাইভিং সিটে বসে গাড়ি ছেড়ে দিল রানা। আপনি খুব সাবধানী, মন্তব্য করলো লরা। অভ্যেস। লুবনার সাথে কথা বলেছি আমি। বলেছি আপনাকে যেন বিরক্ত না করে। ধন্যবাদ। কাল রাতে আপনার সাথে কি কথা হয়েছে ওকে বলিনি। শুধু বলেছি আপনার মন ভালো নেই, তাই আপনার সাথে বেশি কথা না বলাই ভালো। ও আপনাকে ভয় পাক, খারাপ চোখে দেখুক, সেটা আমরা চাই না। লরা রেস্তোরাঁর ভেতর অদৃশ্য হয়ে যাবার পর গাড়ি নিয়ে রেল স্টেশনে চলে গেল রানা। একটা বুক স্টল থেকে কয়েকটা বই কিনলো অবসরের সঙ্গী। তারপর টেলিফোন অফিসে এসে ফোন করলো রেমেডিককে। হ্যাঁ, কাজ শুরু করেছে সে। কিন্তু না, শেষ পর্যন্ত কেমন লাগবে এখনো ঠিক বলতে পারছে না। তবে ওদের বাড়ির রান্নাটা ভালো। এরপর রিসোকে ফোন করে আতিথেয়তার জন্য ধন্যবাদ জানালো রানা। বলল সপ্তাহ দুয়েক পর রিসো আর জুলিয়ানাকে ডিনার খাওয়াতে চায় ও। দিন দুয়েক ওদের বাড়িতে বেরিয়ে এসেছে রানা। রেমেরিক আর সব আত্মীয় স্বজনের মতো রিসো আর জুলিয়ানা ওকে নিকটতম আপনজন হিসেবে গ্রহণ করেছিল। ওদের খুব সুখের সংসার, তার স্পর্শ রানাও পেয়েছে। জুলিয়ানা রোমের মেয়ে, খুব লম্বা। রিসোর সাথে তার পরিচয় বিশ্ববিদ্যালয়ে। মেয়েটা যেমন হাসতে পারে তেমনি হাসাতেও পারে। স্টেশনের লাগোয়া দোকানগুলোয় ঢুঁ মারল রানা। একটা দোকানে হিন্দি গানের কিছু ক্যাসেট পাওয়া গেল, কিন্তু বাংলা কোনো ক্যাসেট নেই। কেনি রজার্স, জনি ক্যাশ আর ডক্টর হুকের কয়েকটা ক্যাসেট কিনলো। লিন্ডা আর্মস্ট্যান্ড আর ডলি পটনের ক্যাসেটের মাত্র একটা দোকানে পাওয়া গেল। সাইগলের একটা ক্যাসেট কিনলো। সোজা রাজকুমারী গানটা আছে ওতে। কেন কিনলো নিজেও বলতে পারবে না। আড়াইটা থেকে অপেক্ষার পালা শুরু হলো। রেস্তোরাঁ থেকে লরা বেরোলো ঠিক ৩টের সময়, সাথে একটা লোক আর তার স্ত্রী। সবাই খুব হাসি খুশি। গাড়ি থেকে নামলো রানা। দুজনের সাথে রানার পরিচয় করে দিল লরা। এরা আলবারাগো লোরান আর অলিভার লোরান। হাসান। লোরানকে পছন্দ হলো না রানার। তার কুচকুচে চোখ, অস্থির দৃষ্টি দেখে মনে হলো লোকটা সুযোগ সন্ধানী, মানুষের দুর্বলতা খুঁজে বেড়াচ্ছে। তবে বেশভূষায় খুব পরিপাটি, যদিও কাপড় ঠেলে বেরিয়ে থাকা ভুঁড়িটা রীতিমতো অশ্লীল। আর অলিভার লোরানকে সাদামাটা মহিলা বলে মনে হলো। খায়, ঘুমায় আর মার্কেটিং করে বেড়ায়। লোরান ওকে খুঁটিয়ে দেখল। শুনলাম আপনি নাকি প্যালেস্টাইনিদের হয়ে যুদ্ধ করেছেন। মাথা ঝাঁকালো রানা। ইসরায়েলরা আপনাকে ধরে নিয়ে গিয়েছিল। আবার মাথা ঝাঁকালো রানা। নিশ্চয়ই খুব সুখকর অভিজ্ঞতা ছিল না। মাথা নাড়ল রানা। হাত চাপা দিয়ে হেসে ফেলল অলিভার। লরার কানে কানে ফিস ফিস করলো, আদৌ কথা বলে? কি বলছো? তীক্ষ্ণ স্বরে বলল লরা। লোকটার দিকে ফিরে তাল গাড়ে চুমু খেলো সে। লাঞ্চের জন্য ধন্যবাদ লোরান। কথা দিচ্ছি অলিভাকে বেশি খরচ করতে দেব না। অলিভাকে নিয়ে গাড়িতে উঠল সে। লোরানের দিকে তাকিয়ে আবার একবার মাথা ঝাঁকালো রানা। ছেড়ে দিল গাড়ি। গাড়ির দিকে তাকিয়ে ফুটপাতের কিনারে দাঁড়িয়ে থাকলো লোরান। ভিউ মিররে তাকে দেখতে পেল রানা। লোকটাকে একটু অন্যমনস্ক বলে মনে হলো। পরবর্তী ১.৫ ঘন্টা কেনাকাটা করলো ওরা। তারপর রানা লুবনার কথা মনে করিয়ে দিলেন লরাকে। আঁতকে উঠল লরা। সে কি, এরই মধ্যে ৫টা বেজে গেল? ঠিক আছে, আপনি যান। ভিটোকে ফোন করব, নিয়ে যাবে আমাদের। স্কুলের ভেতর ঢুকে শেডে গাড়ি থামালো রানা। আরো অনেকগুলো গাড়ি রয়েছে শেডে, কিন্তু কিছু ছেলে মেয়ে এদিকে আসতেও শুরু করেছে। গাড়ি থেকে নামলো রানা। রুবনাকে এখনো দেখতে পায়নি ও। মিনিট ৫ পর আরো দুটো মেয়ের সাথে দেখা গেল লুবনাকে। স্কুল ভবনের পেছন দিক, সামনের দিক থেকে বেরিয়ে এলো ওরা। দাঁড়িয়ে পড়ে গল্প করছে ৩ জন। বার কয়েক রানার দিকে তাকালো। তারপর ভেঙে গেল দলটা। মেয়ে দুটো একটা মার্সিডিজের দিকে এগিয়ে গেল। লুবনা আবার সুইমিং পুলের দিকে অদৃশ্য হয়ে গেল। মেয়ে দুটোকে নিয়ে চলে গেল মার্সিডিজ। ২০ মিনিট পর আবার দেখা গেল লুবনাকে। ক্লাসরুম থেকে বইয়ের ব্যাগটা নিয়ে এসেছে। গাড়ি থেকে নেমে পিছনের দরজা খুলে দিল রানা। ওর পাশ ঘেঁষে যাবার সময় হাতের ব্যাগটা নিঃশব্দে বাড়িয়ে দিল লুবনা। স্ট্র্যাপ ধরে ব্যাগটা নিল রানা। মা এলো না? তোমার মা তোমার বাবার সাথে ফিরবেন, বলল রানা। মাথা ঝাঁকালো লুবনা। দরজা বন্ধ করে দিল রানা। পথে কোনো কথা হলো না, কিন্তু বারবার চোখাচোখি হলো ওদের রিয়ালিটি মিররে। মনে মনে হাসলো রানা। বলার জন্য মরে যাচ্ছে লুবনা। রানার দিক থেকে সামান্য সাড়া পেলেই ছুটিয়ে দিল তুবি।
রাতে ডিনার খেতে বসে আজও আবার আথিয়ার প্রশংসা করতে হলো রানাকে। রানার কাছ থেকে মাত্র একবার শুনেই চমৎকার খিচুড়ি রাতে শেষে, সাথে ভাজা ইলিশ। আজকের ইটালিয়ান পদগুলো নতুন, একটা স্বাদ এক এক রকম। প্রসঙ্গটুকু নিঃশব্দ উপভোগ করলো আথিয়া। ইতিমধ্যে সে জেনেছে এই বিদেশি লোকটা বাচালো তো একবারেই পছন্দ করে না। ডিনার শেষ করেই উঠে পড়া দৃষ্টিকটু, তাই বই নিয়ে বসলো রানা। পোপকে নিয়ে আলোচনা শুরু করলো আথিয়া আর লার্দো। রানার নির্ভীক উপস্থিতি মেনে নিয়েছে ওরা। কিচেনের পরিবেশ শান্ত। নিজের কামরায় ফিরে এসে টু ইন ওয়ানে একটা ক্যাসেট ভরল রানা। ডক্টর হুকের ডক্টর হুক প্রেম আর অতীত নিয়ে গাইল। বোতল বের করে গ্লাসে খানিকটা হুইস্কি নিল রানা। দিনটার কথা ভাবলো। খুব খারাপ কাটেনি, অন্তত তার কাছ থেকে কি আশা করা যাবে কি আশা করা যাবে না এটা সবাইকে বুঝিয়ে দেয়া গেছে। একতলা নিচে নিচে বিছানায় শুয়ে আছে লুবনা। ঘরের জানালা খোলা, কানে মৃদু আওয়াজ ভেসে আসছে। খানিক পরে গানটা থেমে গেল, নতুন একটা ক্যাসেট শুরু হলো এবার। ভরাট ভারী, একটু নাকা গলা। কিন্তু ইটালিয়ান নয়, ইংরেজি নয়, এই ভাষা আগে কখনো শোনেনি লুবনা। একের পর এক গান বাজছে। কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো সে। অনেকক্ষণ চেষ্টা করার পর শেষ গানের প্রথম কয়েকটা শব্দ যেন ধরতে পারলো। সোজা রাজকুমারী, এর মানে কি? গানটা শুনছে লুবনা আর তার চোখের পাতা জড়িয়ে আসছে। একবার ভাবলো এটা কি ঘুম পাড়ানি গান। হঠাৎ তন্দ্রার ভাবটা কেটে গেল। গান থেমে গেছে, কিন্তু আবার বাজলো ক্যাসেট। আবার সে একই গান, সোজা রাজকুমারী। শুনতে শুনতে ঘুমিয়ে পড়লো লুবনা। লুবনাকে দেখার জন্য বাড়িতে লোক রয়েছে, কাজেই স্বামীর সঙ্গে এখন আবার বিদেশ যেতে পারে লড়া। এশিয়া বা আফ্রিকা ভ্রমণে তার কখনো কোনো উৎসাহ নেই, কিন্তু ভিটো ইউরোপের কোনো শহর বা আমেরিকায় গেলে সাথে যাবার সুযোগটা কখনো ছাড়েনি সে। স্ত্রীর সাথে গেলে ভিটো খুব খুশি হয়। সাধারণ বোটের বাজার ধরতে যাচ্ছে সে। লড়ার রূপ আর ব্যক্তিত্ব তার বিক্রি অনেক বাড়িয়ে দেয়। হাসানের ছুটি ছাঁটায় ব্যাপারটা কি রকম হবে আলোচনা করতে ভুলে গেছে ভিটো। তারা স্বামী স্ত্রী দেশের বাইরে গেলে লুবনার সাথে থাকতে হবে হাসানকে। আলোচনার দায়িত্ব স্ত্রীর উপর ছেড়ে দিল ভিটো। বলতেই হাসান রাজি হয়ে গেল দেখে স্বস্তি বোধ করলো লড়া। ছুটির ব্যাপারে রানা কিছু ভাবেই নি। লড়াকে সে বলেছে মাঝে মধ্যে তাকে বাইরে ডিনার খেতে হতে পারে, তবে সেটা ওরা যখন বাড়িতে থাকবেন তখন। লড়া উপলব্ধি করলো লোকটার কোনো সংসার বা বাঁধন না থাকায় মস্ত সুবিধা হয়েছে। নিশ্চিন্ত মনে প্যারিস চলে গেল ওরা। ডকইয়ার্ডের জন্য নতুন মেশিনপত্র কেনার ব্যাপারে আলোচনা করতে যাচ্ছে ভিটো। মেশিনগুলোর দাম পড়বে প্রায় 400 মিলিয়ন লিরা। ফ্রেঞ্চরা যদি মোটা অঙ্কে বাকি না দেয়, হতাশ হয়ে ফিরতে হবে তাকে। নিজের উপর তার আস্থা আছে, ওদেরকে রাজি করাতে পারবে বলে বিশ্বাস করে। তাছাড়া সাথে একটা জাদুর কাঠি অর্থাৎ লড়া থাকছে। ও যদি কোম্পানির ডিরেক্টরদের দু একজনকে মুগ্ধ করতে পারে, তাতেই 90 ভাগ কাজ হয়ে যাবে। মা বাবার অনুপস্থিতি মানে কিচেনে বসে খাবে লুবনা। লুবনার আচরণে রানা খুশি, মেয়েটাও ওকে এড়িয়ে চলে। রানার উপর রাগ দেখায় না, চেহারা থেকে অভিমানের ছাপটুকু মুছে ফেলেছে। ভাবটা যেন কিছুই ঘটেনি বা ঘটছে না। রানা যেন একটা দরকারি কিন্তু একঘেয়ে জীব। কাজেই খেতে বসে তার কথা বলার লোক বলতে আথিয়া আহ্লাদ। খুব আদরের সাথে থেকে উপদেশ দেয় আথিয়া। এত কম খায় না মামুনি, তোমার এখন উঠতি বয়স, সামনে যা দেয়া হবে তাই খাবে। রানা না থাকলে আথিয়ার সাথে কোমর বেঁধে ঝগড়া শুরু করে দিত লুবনা, কিন্তু এখন সে শুধু চুপচাপ থাকে, মুখ তুলে তাকায় না। বুড়ো লার্দোর সাথে তার ভারী ভাব, শ্রদ্ধা ভক্তির সাথে কথা বলে। পাল্টা কোনো জবাব না পেয়ে উপদেশ দেওয়ার উৎসাহ একসময় হারিয়ে ফেলে আথিয়া। আর তখনই আলাপ শুরু করে লুবনা। সে, লার্দো আর আথিয়া গল্প করতে থাকে। রানা লক্ষ্য করেছে ওরা দুজনেই মেয়েটাকে খুব ভালোবাসে। ওদের সাথে লুবনা খাচ্ছে দেখে দুজনেরই আনন্দের সীমা নেই। কিন্তু গোটা ব্যাপারটাতেই আসলে লুবনার একটা চাল। মায়ের মতো মেয়ের মধ্যে রয়েছে স্বভাবসুলভ অভিনয় প্রতিভা। রানার প্রতি তার আচরণ একটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ মাত্র। অত্যন্ত সাবধান, একটু একটু করে এগোচ্ছে সে। রানা যেন কিছু টের না পায়। প্রথম লুবনা ঠিক করলো ধৈর্য ধরে অপেক্ষা করবে সে। আবিষ্কার করবে লোকটার প্রতিরক্ষা ব্যবস্থায় কোথায় কি দুর্বলতা আছে। দুর্বলতা যে আছে সে ব্যাপারে তার কোনো সন্দেহ নেই। জীবন আর দুনিয়া সম্পর্কে আগ্রহ নিয়ে এমন মানুষ সেফ থাকতে পারে না। কাজেই সে অপেক্ষা করছে, অপেক্ষার সময়টা কাটছে আথিয়ার লাড্ডোর গল্প করে। রানার উপর তীক্ষ্ণ নজর রাখছে তা আছে তার, কিন্তু দেখে মনে হচ্ছে তার ব্যাপারে কোনো উৎসাহ বা মাথা ব্যথা নেই। দিন কাটতে লাগলো, সেই সাথে চলতি সময়ের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে শিখল রানা।
সচেতনভাবে কোনো কিছু চিন্তা না করে নিজেকে দূরে সরিয়ে রাখার প্রবণতা শিথিল করলো। পছন্দ না হলে কারো কারো আচরণ এখনও সইতে পারে। এমন কিছু ঘটছে না যে সিদ্ধান্ত নিতে হবে, এমন কিছু অর্জন করার নেই যে প্ল্যান করতে হবে, তেমন কিছুর সাথে নিজেকে জড়ায়নি যে ভাবাবেগে রাশ টেনে ধরতে হবে। চাকরিটা আরামের, সময় কেটে যায়, এভাবে কতদিন চলবে ভাবেনিও। আপাতত খুশি, কারোর সাথে কোনো বিরোধ নেই, কোনো অভিযোগও নেই। ওর মদ খাওয়া একটু কমেছে, কোনো কোনো সকালে দেখা যায় বোতলের নিচের দিকে এক আধটু হুঁচকি রয়ে গেছে। একটা রুটিন দাঁড়িয়ে গেল। সকালে লোকনাকে স্কুলে দিয়ে আসে রানা, বিকেল 5টায় ফিরিয়ে আনে। মাঝখানের সময়টা ওর ছুটি। মাঝে মধ্যে মিলানের সুপার মার্কেটে গিয়ে দু একটা বই ক্যাসেট কেনে। বেশিরভাগ দিন সোজা বাড়িতে ফিরে আসে। বিরাট এলাকা নিয়ে বাড়িটা। কোথাও ঝোপঝাড় গজিয়েছে, পিছনে দু এক জায়গায় ভেঙে গেছে পাঁচিলের ওপর কাঁটাতারের বেড়া। মালি পার্দকে দিয়ে মালি পার্দকে দিয়ে অনেক দু এক জায়গায় ভেঙে মালি পার্থক্য অনেক কাজে সাহায্য করে ও। কোথাও কোনো কাজ পড়ে থাকতে দেখলে কাউকে কিছু না বলেই সেটা করতে শুরু করে। ওর এই অভ্যাসটা দেখিয়ে রেমেডিকে একদিন মন্তব্য করেছিল, আর কিছু না, এ হলো অপরাধবোধ। জীবনের বেশিরভাগ সময় তো এটা সেটা ধ্বংস করেই কাটলো, কিছু মেরামত না করলে কি চলে? স্রেফ একটা ক- কথার কথা, আসল ব্যাপারটা ঠিক উল্টো। রেমেডিকও সেটা জানে। বেশিরভাগ ধ্বংসই করেছে রানা, করেছে কম, কিন্তু সেগুলোর জন্য ন্যায়, সভ্যতা, শান্তির পথে একটা বাধা। এই বাধা ভাঙতে না পারলে সৃষ্টি গতি পাবে না। কাজেই ধ্বংসের মধ্যেও গৌরব কম নেই। লার্দো একা সব কাজ পেরে ওঠে না। রানার উৎসাহ দেখে তার প্রাচীন রক্তে যেন প্রাণ ডাকলো। বাড়ির পেছনের দিকটা ক্রমশ উঁচু হয়ে তারপর খাড়া হয়ে পাহাড়ের দিকে উঠে গেছে। ওদিকে ঝোপঝাড় জন্মেছে, কাঠের বেড়াটা মেরামত করা দরকার। লার্দো বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে এড়িয়ে গেছে ভিটো। টাকা আর বের করেনি। প্রথমে দুজনে মিলে ঝোপঝাড় কেটে সাফ করলো ওরা। তারপর নিজের পকেটের টাকা থেকে কিছু কাঠ আর পেরেক কিনে আনলো রানা। বেড়াটা মেরামতের কাজে হাত দিল ওরা। শেষ করতে কয়েক সপ্তাহ লাগবে। ভিটো কিছু জিজ্ঞেস করলে বলবে বাড়ির নিরাপত্তার জন্য ভাঙা বেড়া একটা হুমকি হয়েছিল। সারাদিন খাটতে হয়, তাই সন্ধে না হতে না হতেই প্রচণ্ড খিদে নিয়ে ডিনারে বসে পড়ে ওরা। সবাই ধরে নিয়েছিল লুবনা এত তাড়াতাড়ি খেতে আসবে না, কিন্তু দেখা গেল সেও সময়ের মতো হাজির হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ হলে 1 কি 2 ঘন্টা কিচেনে বসে বই পড়ে রানা, কিংবা টেলিভিশন দেখে। বাকি তিনজন নিজেদের মধ্যে গল্প করে। ঠিক এরকম একটা সময়ে মা বাবা ফিরে আসতে 2 দিন বাকি আছে। হাসানের বর্মে প্রথম ফুটোটা দেখতে পেল লুবনা। টেলিভিশনে ভালো কিছু না থাকলে সেদিনের খবরের কাগজ অথবা কোনো পত্রিকা পড়ে সে। বেশ মনোযোগ দিয়ে পড়তে হয় তাকে, কারণ কোথায় কি ঘটেছে না ঘটছে আথিয়ার লার্দ খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চায় সব। সেদিন লুবনার পড়া শেষ হতে আথিয়ার লার্দ প্রশ্ন পর্ব শুরু হলো। ওদের কথায় মন ছিল না রানার, কিন্তু একটা শব্দ ওর কানে বাজলো, প্যালেস্টাইন। লার্দ একটা প্রশ্ন করেছে। উত্তরে লুবনা বলল, এখানে লিখছে লেবাননের কমান্ডো হামলা চালিয়েছে প্যালেস্টাইন, একটা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলিদের। প্যালেস্টাইনরা ঠিক কি চায় তা আমি বলতে পারবো না। এই প্রথম ওদের আলোচনায় যোগ দিল রানা। প্যালেস্টাইন জায়গাটা কোথায়, ইহুদিদের জবরদখল, অত্যাচার, উদ্বাস্তু প্যালেস্টাইনের দুর্দশা, তাদের গেরিলা ট্রেডিং, দলাদলি ইত্যাদি নিয়ে অনেক কথা বলল ও। গভীর মনোযোগের সাথে কথাগুলো বলল ওরা। এরপর লুবনা আরেকটা প্রসঙ্গের অবতারণা করলো, তৃতীয় বিশ্ব কি। ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশের প্রসঙ্গ চলে এলো। ব্রিটিশরা কিভাবে শোষণ করেছে, কিভাবে পাচার হয়েছে সম্পদ, সমাজের রন্ধ্রে রন্ধ্রে কেন আজও অশিক্ষা, গোঁড়ামি, কুসংস্কার, সব বিষয়ে দু চার কথা বলল রানা। তারপর হঠাৎ করেই থেমে গেল ও। বইটা তুলে নিল হাতে। গোটা ব্যাপারটাই অপ্রত্যাশিত ওর কাছ থেকে, কেউ আশা করেনি। লুবনা কোনো রকম চাপ তো দেয়নি, সরাসরি কোনো কথাই বলেনি। রানা থামতে আথিয়ার সাথে আলাপ জুড়ে দিল সে। কয়েক মিনিট পর উঠে দাঁড়ালো রানা, ভারী গলায় গুড নাইট বলে নিজের কামরায় চলে গেল। ওর পিছনে দরজা বন্ধ হতে আপন মনে হাসল লুবনা। তোমার একটা দুর্বলতা টের পেয়ে গেছি, মনে মনে বলল সে। এক পায়ে গোলাম। পরদিন স্কুলে যাবার পথে বা ফেরার পথে লুবনা একটা শব্দ উচ্চারণ করলো না। সেদিন ডিনারের পর টেলিভিশন দেখায় মন দিল সে। রানার যেন কোনো অস্তিত্বই নেই। মনে মনে স্বস্তি বোধ করলো রানা।
কিন্তু মেয়েটা ষড়যন্ত্র যদি টের পেত অশান্তি পেয়ে বসতো ওকে, তবে স্বীকার করতে বাধ্য হতো। লুবনার রণকৌশল নিখুঁত সামরিক নিয়মে বাঁধা। প্রথমে টার্গেট সম্পর্কে পরিষ্কার একটা ধারণা, তারপরে দুর্বলতা আবিষ্কার, সবশেষে শত্রুর দৃষ্টি অন্যদিকে ফেরানোর ব্যবস্থা করা, আর তারপরেই পেছন দিয়ে চুপি চুপি ঢুকে পড়ে ঘাঁটি দখল করা। লুবনা দক্ষ একজন গরিলা নেতা হতে পারত। রিসো আর জুলিয়ানাকে নিয়ে মিলানের মনোরলিতে ডিনার খেতে এলো রানা। রেস্তোরাঁর ব্যাপারে সুপারিশ ছিল আথিয়ার। মিলানে আসার পর প্রথমে ওখানে চাকরি ছিল তার। মিলানে মনোরেলসের মেনু নাকি একটা বিস্ময়। ক্ষমা প্রার্থনার ভঙ্গি করে আথিয়ারও বলল, তবে বিল খুব বেশি হবে। জুলিয়ানার জন্য আজকের সন্ধে বিরাট একটা উৎসব। ঋষভ কাজে ব্যস্ত থাকে বলে বাইরে ডিনার খাওয়ার সুযোগই হয় না তার। একা একা বাইরে বেরোতে ভালো লাগে না। মনোরিলিসের নাম শুনে তার আনন্দ উৎসাহ দ্বিগুণ বেড়ে গেল। রিজার্ভেশনের জন্য ফোন করেছিল আথিয়া। রেস্তোরাঁয় পৌঁছে রানা বুঝল নিজের সম্পর্কে খুব কম বড় করে বলেছে আথিয়া। ওদের জন্য সেরা একটা টেবিল রাখা হয়েছে এবং খোদ মালিক এসে ওদেরকে অভ্যর্থনা জানালো। কথায় কথায় জানা গেল আথিয়া এখানে সাধারণ ওয়েট্রেস ছিল না, কিচেনের দায়িত্বে ছিল। আভন্তি পরিবার প্রায় এখানে আসতো, সেই সূত্রে আথিয়ার সাথে তাদের পরিচয় হয়েছিল। প্রথমে হালকা পাস্তা পরিবেশন করা হলো, তারপর ইন্টার কোস্তা পিসেলি আর রোজবেরি। ঢিলে ঢালা হাসি খুশি পরিবেশ। চাকরিতে ঢোকার পর আজই প্রথম বাইরে ডিনার খাচ্ছে রানা। আর জুলিয়ানার আমোদ আহ্লাদ কাউকে স্পর্শ না করে পারে না। রানার মুড দেখে একটু অবাকই হলো রিসো। 1 মাস আগে জুলিয়ানার রসিকতায় বিরক্ত প্রকাশ না করলেও হাসিনি রানা, কিন্তু আজও ঠোঁটে মৃদু হাসি দেখা গেল। মেইলি কৌতূহল নিয়ে আভন্তি পরিবার, বিশেষ করে লড়া সম্পর্কে সব কিছু জানতে চাইল জুলিয়ানা। বলল ভদ্রমহিলার রূপে নাকি তুলনা হয় না, অভিজাত বহনে নাকি তার সাংঘাতিক খ্যাতি। লোকে যা বলে লড়া কি সত্যি অতটা সুন্দরী? ছোট্ট করে জবাব দিল রানা, হ্যাঁ। স্বামীর উদ্দেশ্যে একটা চোখ টিপে রানাকে জিজ্ঞেস করলো জুলিয়ানা, মা আর মেয়ের মধ্যে কে বেশি সুন্দরী? গম্ভীর হয়ে উঠল রানা। জুলিয়ানার দিকে তাকিয়ে ভারী গলায় বলল, মেয়ে। এ প্রসঙ্গ কেন? জুলিয়ানা বুদ্ধিমতী মেয়ে, মেসেজটা পেয়ে সাবধান হয়ে গেল। লুবনাকে ঘিরেই ঘুরছে রানার চিন্তা। প্যালেস্টাইনিদের ব্যাপারটা ব্যাখ্যা করার 2-3 দিন পর লুবনা তাকে খোলাখুলি দু একটা প্রশ্ন করেছে। বোঝাই যায় জানার অদম্য উৎসাহ রয়েছে মেয়েটার মধ্যে। গত পরশুই তো স্কুলে যাবার পথে পেছনের সিটে হিউম্যান রাইট সম্পর্কে জানতে চাইল। বিষয়টা নিয়ে কাগজে খুব একটা লেখালেখি হচ্ছে। প্রসঙ্গটা প্রথম তোলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তারপর অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা তাকে সমর্থন করে বিবৃতি দিয়ে শুরু করেন। সবারই একই কথা, মানবাধিকার অবমাননা করা চলবে না। উত্তরে রানা বলেছে, মানবাধিকার মানে তো ব্যক্তির স্বাধীনতা এবং একটা সমাজে বসবাসরত সবার মৌলিক চাহিদাগুলো পূরণ করার অধিকার। কিন্তু এই সংক্ষিপ্ত উত্তরে সন্তুষ্ট করা যায়নি লুবনাকে। খুঁটিয়ে খুঁটিয়ে আরও অনেক প্রশ্ন করে তোলে সে। মেয়েটার দুর্বার আগ্রহ দেখে অনিচ্ছা সত্ত্বেও কথা বলতে হয় রানাকে। রাজনীতি প্রসঙ্গ এসে যায়, ডানপন্থী বামপন্থী কাদের বলে, গণতন্ত্র কি, এসব যখন ব্যাখ্যা করছে স্কুলে পৌঁছে যায় ওরা। রানার ধারণা ছিল ফেরার পথে আবার প্রসঙ্গটা তুলবে লুবনা, কিন্তু না, একদম চুপচাপ ছিল সে। অতীত রোমন্থনে বাধা পড়ল। একজন লোক ওদের দিকে এগিয়ে আসছে, আভন্তি পরিবারের সেই বন্ধু আলবারাগো লোরান। মিস্টার হাসান না? লোকটাকে পছন্দ না হলেও ভদ্রতার খাতিরে রিসো আর জুলিয়ানার সাথে পরিচয় করিয়ে দিল রানা। লক্ষ্য করলো জুলিয়ানার দিকে কুতকুতে চোখে তাকিয়ে ঘন আর চওড়া গোফের ভিতর মিটমিট করে হাসছিল রান। গায়ের ঝালা ধরে গেল রানার। আপনার রুচির প্রশংসা করতে হয়, বলল লোরান। মিলানের সবচেয়ে ভালো রেস্তোরাঁ এটা। ডিনার কেমন লাগলো? ডিনারের প্রশংসা করলো সবাই। জুলিয়ানাকে দাঁত বের করে আরো খানিকটা হাসিতে চলে গেল লোরান। খানিক পর ওয়েটার এসে ওদের পানীয় পরিবেশন করলো। বলল, মিস্টার আলবার্গো লোরান পাঠিয়েছেন। অদ্ভুত লোক তো, মন্তব্য করলো জুলিয়ানা। হাঙর, বলল রিসো, কিন্তু ভারী চালাক। ব্যবসায়ী মহলে সবাই ওকে চেনে। সরকার আর মাফিয়া দুই পক্ষের সাথেই নিরেট যোগাযোগ আছে ওর। শুনতে পাই ও নাকি বলেই বেড়ায় সরকার ব্যবসা আর ক্রাইমের মধ্যে একটা, বলতে গেলে পার্থক্য নেই। আপনার বসের স্ত্রীর সাথে লোকটার একটা অ্যাফেয়ার আছে। মনে মনে একটা ধাক্কা খেল রানা। লড়ার কারোর সাথে জড়িয়ে পড়াটা আশ্চর্যের কিছু না, কিন্তু এত থাকলে লোড়ান রুচিতে বাঁধল না। ভিটা ভবন থেকে ব্যাংক লোন পাইয়ে দেওয়ার জন্য কাজ করেছে লোরান, বলল রিসো। লোরান নাকি ব্যক্তিগত গ্যারান্টি দিয়ে হলে বন্ধুকে এ যাত্রা উদ্ধার করবে। তোমার ফার্ম কি ভিটোর খাতাপত্র অডিট করে? জিজ্ঞেস করলো রানা।
মাথা নাড়ল রিসো। কিন্তু সব কথাই আমাদের কানে আসে। মনোরুলসের মানিক মনোরেলি এবার স্বয়ং উদয় হলো। তার তরফ থেকে আরেক প্রস্তুত ড্রিঙ্ক পরিবেশ করা হলো তাকে। ইতিমধ্যে ওরা নিজেরাও কয়েক কনিয়াকের অর্ডার দিয়েছে, ফলে সামান্য একটু নেশা মতো ধরলো জুলিয়ানাকে। রেস্তোরাঁ থেকে বেরোবার সময় দুজনের মাঝখানে থাকলো সে। রিসো আর রানার দুই কাঁধে দুটো হাত তুলে দিল। বেরোবার আগে লোরানের টেবিলে পাশ ঘেঁষে আসতো ওদেরকে। লোরান হাত দেখতে একবার থামতেও হলো। টেবিলে লোরানের সাথে হোঁতকা চেহারার দুজন লোক রয়েছে। দুজনের একজন ইংরেজ বলে মনে হলো রানার। পোশাক দেখে ধারণা হলো ব্যাংকার। খুব উৎসাহের সাথে রানাকে দেখালো লোরান। বলল, লুবনা আভন্তির বডিগার্ড, ভারী অভিজ্ঞ। কেন যেন লোরানের হাসিটা ব্যঙ্গাত্মক বলে মনে হলো রানার। রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসার পর রানার দুই গালে চুমু খেলো জুলিয়ানা। ধন্যবাদ দিয়ে অনুরোধ করলো যেন এর রোববার লাঞ্চ খেতে ওদের বাসাতে আসে। প্যারিস থেকে ফিরে আবার বন্ধুকে নিয়ে লাঞ্চ খেতে বসলো ভিটো। বডিগার্ড প্রসঙ্গটা লোরানই তুলল। এত সস্তায় ওকে তুমি বাগালে কিভাবে? লোকটা লোকটা মদ খায়, অ্যালকোহলিক। আচ্ছা, মাথা ঝাঁকালো লোরান। দেখে তো মনে হয় না, শুধু রাতে খায়। তবে ও নিজে আমাকে বলেছে মদ ওর শরীরের 12টা বাজাচ্ছে। অবশ্য গাড়ি চালাতে কোনো অসুবিধা হয় না। এমনিতে লোকটা খুব কাজের। আমার বাড়ি মেরামত করে দিচ্ছে, ঝোপঝাড় কেটে একেবারে পরিষ্কার করে ফেলছে গোটা বাড়ি। তার মানে এবার বিনা পয়সায় প্রচুর সার্ভিস পাচ্ছ, বলে হাসতে লাগলো লোরান। সবচেয়ে সুখের কথা ভাবি এখন খুশি। গিদাসে হঠাৎ দেখা হয়েছিল, পরে আমার সাথে ককটেলও খেলো। কথা বলে বুঝলাম মুখ রক্ষা হয় ভাবির খরচের হাত আর আগের মতো নেই। না নেই, স্বীকার করলো ভিটো। মিলানে এখনো আসে বটে, কিন্তু আগের মতো কেনাকাটা করে না। এবার ব্যবসায়িক কথাবার্তা শুরু করলো। সারাক্ষণ প্রায় একই কথা বলে গেল লোরান। চেহারায় থমথমে গাম্ভীর্য, খানিকটা উদ্বেগ, আর গভীর মনোযোগ নিয়ে তার কথা শুনে গেল ভিটো। খুব নিচু গলায় কথা বলল ওরা, অনেক কথা। হাসানের ব্যাকগ্রাউন্ড শুধু লুবনা নয়, আথিয়ার লার্দোরও জানা হয়ে গেছে। ডিনারে বসে একদিন লার্দো বলল, আমিও যুদ্ধে ছিলাম, উত্তর আফ্রিকায় মন্টোগামানি আমাকে বন্দি করেছিল। কথাটা এমনভাবে বলল যেন স্বয়ং ফিল্ড মার্শাল নিজের হাতে তাকে গ্রেফতার করেছিলেন। খবরের কাগজ থেকে মুখ তুলে ছোট্ট করে একবার মাথা ঝাঁকালো রানা। এরপর লুবনা সরাসরি জানতে চাইল, তুমি তো রোডেশিয়ায় যুদ্ধ করেছো, তাই না? তুমি জানলে কিভাবে? তীক্ষ্ণ চোখে তাকালো রানা। বাবার কাছে। কিছু না বলে কাগজে চোখ ফিরিয়ে আনলো রানা। 1 মিনিট পর উঠে দাঁড়ালো, নিজের কামরায় চলে গেল। বিছানায় শুয়ে শুয়ে গান শুনছে লুবনার। ভাবছে বন্ধুত্ব অর্জনের পরবর্তী পদক্ষেপ হিসেবে সরাসরি কিছু জিজ্ঞেস করা বোকামি, বুঝতে পেরেছে সে। শুধু কথাবার্তা বলিয়ে কোনো লাভ নেই। তাকে ওর জীবন সম্পর্কে জানতে হবে। গান থেমে যেতে তার চিন্তায় বাধা পড়ল। কয়েক সেকেন্ড পর আবার শোনা গেল এবার সেই গানটা, সোজা রাজকুমারী সোজা। একসময় শেষ হলো গানটা, তারপর আবার বাজলো। দুবার, কোনো দিন 3বার একই গান বাজায়। কি বলা হয়েছে এই গানে প্রশ্ন করে লাভ নেই। কটমট করে তাকাবে, কিন্তু উত্তর দেবে না। কিন্তু একদিন সেই গানের অর্থ জানবেই। চোখ ভারী হয়ে আসছে। এই সময় তার আবার মনে হলো, এটাকে আসলে কোনো ঘুম পাড়ানি গান? তাই যদি হয়তো কার জন্য বাজায়? যতই এড়িয়ে থাকুক, যতই গাম্ভীর্য দেখাক, ভেতরের মানুষটা নিশ্চয়ই নিষ্প্রাণ নয়। আর যে নিষ্প্রাণ না হয়, ওকে বন্ধুত্ব পাবার জন্য তার যে ব্যাকুলতা, ও কি একটু টের পাবে না? হয়তো পায়, আর সেজন্য হয়তো ঘুম পাড়ানি গান শুনে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে।